পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কেউ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করবে বাংলাদেশ। এই জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুদেশের সম্পর্ক উন্নয়নের সরকারি পর্যালোচনা চলছে। সচিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, 31st নাইট উপলক্ষে মদের বার বন্ধ থাকবে। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়। পানি টানি তো বুঝছেন আপনি কোন পানি, ওইটা হইলে মানে কনফাইন, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয়। খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। শত্রুতায় রূপ নিচ্ছে একসময়ের বন্ধুত্ব। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা, দিল্লি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার বাংলাদেশকে তোমরা খেলতে চাও, তা তোমাদের উপরে কি টাক আসে না? বাঘের উপর টাক টাক কিনতে তোমাদেরকে ঝাড়েছে গরিব কোথাকার। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছি, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। কেউ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করবে বাংলাদেশ। এই জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুদেশের সম্পর্ক উন্নয়নের সরকারি পর্যালোচনা চলছে। সচিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, 31st নাইট উপলক্ষে মদের বার বন্ধ থাকবে। নিষিদ্ধ থাকবে আতশবাজি এবং ফানুস উড়ানো। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি 5 আগস্টের পর থেকে ভারতের মূল ধারার গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক নানা খবর প্রচার করে আসছে। এমনকি বাংলাদেশ দখলের কথাও বলছেন কেউ কেউ। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। অনেক জায়গায় সীমান্ত ঘেঁষে বিক্ষোভ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে ভারতের উগ্রবাদী বাসিন্দারা। এ অবস্থায় তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ ভারত সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে তা নিরসনে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়। উপদেষ্টা বলেন, বড়দিন ও 31স্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও মদের বার, আতশবাজি বন্ধ সহ দেয়া হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়। পানি টানি তো বুঝছেন আপনি কোন পানি, ওইটা হইলে মানে কনফাইন, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না করে, এটা বিশৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। অবৈধ আসাদ মাত্র 4 মাসের ব্যবধানে 2 স্বৈরশাসকের পতন। 5000 কিলোমিটার দূরত্বে দুজনের নিয়তি যেন একই সুতোয় গাঁথা। দেশ ছেড়ে পালানো, পিতার ভাস্কর্য ভাঙচুর কিংবা বাসভবনের লুটপাট, সবকিছুতেই একই চিত্রনাট্য।
বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 5 আগস্ট থেকে 8 ডিসেম্বর ভিন্ন দেশ প্রেক্ষাপটেও কিছুটা ভিন্নতা থাকলেও শেষ পরিণতি একই সুতোয় গাঁথা। জনরোষে যুগে যুগে এভাবেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্বৈরশাসকরা। বিক্ষুব্ধ জনতার তোপে শেখ হাসিনার মতোই আকাশপথে দেশ থেকে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুজনের ক্ষেত্রেই অবস্থান গোপন রাখতে নিজ দেশের সীমানায় বন্ধ রাখা হয় উড়োজাহাজের ট্রান্সপন্ডার। এতে অবস্থান, নাম, গতি ও উচ্চতার তথ্য জানতে পারেনি কেউ। শেখ হাসিনা বেরিয়ে যাবার পর গণভবন ছেড়েছিল নিরাপত্তা বাহিনী। একইভাবে আসাদের বিমান ওড়ার পর বিমানবন্দর ছাড়ে সিরিয়ার সরকারি বাহিনী। গণভবনের মতো আসাদের বাসভবনেও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী সরকার পতনের পর যেভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ঠিক একই ঘটনা ঘটেছে আসাদের প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বেলায়ও। তার ভাস্কর্য ভেঙে উল্লাস করেন বিক্ষুব্ধ জনতা। হোমস আর জার্মানা অঞ্চল থেকে ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার এসব ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। 5 আগস্ট কারফিউ চলাকালীন ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী। একইভাবে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া হোমস খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের বন্ধুত্ব। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা, দিল্লি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি। গত 6 ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন 9 ডিসেম্বর ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা। প্রশ্ন উঠেছে, কি কথা হবে এই হাই প্রোফাইল মিটিংয়ে? দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ? ফরেন অফিস কনসালটেশন FOC নামক একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে, কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের FOCর প্রতি সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ। সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু মিলে বেশ গুরুত্ব রাখবে এই মিটিং। উচ্চ পর্যায়ের সভাটির আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই মূল কারণ। সুনির্দিষ্টভাবে মিটিংয়ের এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ। তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে BBC বাংলা ও ডয়েচে ভেলে সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারতের মাটিতে বসে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার বক্তব্য, ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের অনেকের ধারণা, ফরেন অফিস কনসালটেশনের মতো পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না। তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়নে হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সময়ে তার দেয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এসব বিবেচনায় অনেকে মনে করছেন হাসিনাকে নিয়ে মিটিংয়ে আলোচনা হতে পারে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য। কে হিংসে হয়? বাংলাদেশকে তোমরা খেলতে চাও, তা তোমাদের উপরে কি টাক আসে না? বাঘের উপর টাক কিনতে তোমাদেরকে ঝাড়েছে গরিব কোথাকার। কে ভাই? ম্যাটার আপ
कच तक कहो ये क्या से क्या हो गया हमारी। দর্শক, এই মুহূর্তে যেই খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে যে অভিযোগ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা করছে, এই কথার পরে কি হয়ে ঘটতে যাচ্ছে চিন্তা করেন। আমেরিকা ভারতরে চায়, তবে ক্ষমতায় মোদিকে সম্ভবত আর দেখতে চায় না, কারণ এই লোকটা বিতর্কিত হয়ে গেছে, তার দল নানান কারণে বিতর্কিত হয়েছে। ইভেন ভারতের সাবেক প্রেসিডেন্ট আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলছে ওবামা, তার বক্তব্যটা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের যে ভারত ভেঙে যাবে, মোদির যে শাসন ভারত ভেঙে 10টা স্টেট হয়ে যেতে পারে। তাহলে বোঝেন আমেরিকা কিন্তু এমনি এমনি কথা বলে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল সেই বিজেপি। ভারতকে অস্থিতিশীল করে তোলার এই চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ডিপ স্টেটের অন্যান্য শক্তিরও একযোগে কাজ করছে। বিজেপি বলছে যে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত হয়েছে। মানে এগুলা বাংলাদেশও ছিল, যে যেই দল ক্ষমতার বাইরে থাকে তাদেরকে নিয়ে বলা হয় যে বিদেশির সাথে হাত করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তবে ভারত নিয়ে কিন্তু আমেরিকা বার খেলবে। আচ্ছা, আমরা দেখি ঘটনা শুরু কই থেকে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন সামনে আসার পরে এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে যে কয়েকটা কি বলছে অনুসন্ধানী সাংবাদিকদেরকে আমেরিকা ফান্ডিং করে, এটা আসলে ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য বিষয়টা ওরকম না। আমেরিকা বিশ্বজুড়ে সাংবাদিকদের মত প্রকাশ বা ধরেন অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য টুকিটাকি ফান্ড সব দেশেই দেন, ভারতকেও সেই কারণে দেওয়া হয়। তবে এটার জন্য কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তা না। এখন আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গৌতম আদানি বাংলাদেশের সাথে চুক্তি করছিল বিদ্যুৎ, খেয়াল আছে তো? খেয়াল থাকার কথা। মোদির কিন্তু একজন ডান হাত হচ্ছে গৌতম আদানি। বাংলাদেশ সরকারের যেমন শেখ হাসিনার আমলে আপনি দেখেন যে সালমান এফ রহমান বা অ্যাসালম বা আরও বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা, এর মধ্যে দুইজনে আমরা ধরতে পারি অ্যাসালম বা সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ, এরা যে পরিমাণ অ্যাডভান্টেজ নিছে সরকার ক্ষমতায় থাকায়, নানান ধরনের প্রকল্প, একের পর এক কাহিনী, এগুলো কিন্তু তারা করার সুযোগ পাইছে। ভারতের মধ্যেই গৌতম আদানি ইস্যু কেন্দ্র কইরা এখানে তো বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ভারতের সংসদ এটা নিয়ে মোদির 101 বার প্রশ্ন করা হয়েছে, কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে সংসদ অধিবেশন সমাপ্ত করে সেখান থেকে চলে যায়। ইভেন মোদির যেই কি বলছে অর্থনৈতিক একটা চাকা ছিল সেখানে ফুটা হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে। এছাড়াও বিভিন্ন কারণে এখন এই সকল ইস্যুতে বিজেপি মনে করছে যে বিপরীত দল কংগ্রেসের যিনি প্রধান আছেন রাহুল গান্ধী এই মুহূর্তে তিনি গুটিবাজি করতেছেন আমেরিকার কয়েকটা কি বলা যে লবিং ফার্ম আছে তাদের, সেইখানে পররাষ্ট্র দপ্তরকে যারা ম্যানোপুলেট করে, এরকম নানান কিছু তলে তলে চলছে। আর আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ক্ষমতা থেকে মোদিকে সরিয়ে দেওয়া। তো এটা হইতেও পারে। একদিকে গেল আপনি দেখেন যে পাকিস্তানের ইমরান খান, তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে এই আলোচনাটা শুরু হলো যে আমেরিকা চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, ঠিকই কিন্তু ক্ষমতা থেকে সরে গেল 6 মাসের মধ্যে। এবার আওয়াজ উঠছে আমেরিকা চায় না বিজেপি বা এই মোদি তিনি প্রধানমন্ত্রী থাকেন। বাস্তবতা কিন্তু পরিণত হইতে পারে। তবে কেউ কেউ বলছেন না ভাই এটা তো হবে না। কেন? এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে রাষ্ট্রের সম্পর্কে বাহিরে একটা সম্পর্ক তার ব্যক্তিগত আছে। তবে আমি আবার এটা বিশ্বাস করি না, কারণ ব্রিক্স ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে যদি ব্রিক্সের প্রধান ব্যাকবোন হচ্ছে রাশিয়া, চীন এবং ভারত, এদের বড় দেশ, ইভেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু। ট্রাম্প বলছে যদি তোমরা এরকম কোনো মুদ্রা টুদ্রা মার্কেটে নামাও, কোন দেশের সাথে কি মিত্রতা চাইতাম না, 100% শুল্ক আরোপ করে দিব। তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রের স্বার্থ আগে দেখেন। সো আমার কাছে মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় আসলে বিজেপির যদি সত্যি সত্যি আমেরিকা তাদের গদি নাড়তে চায়, এটা ট্রাম্প আটকাবে বিষয়টা তা না। ট্রাম্পের পররাষ্ট্রনীতি আপনার আরব রাষ্ট্রগুলোর জন্য একরকম থাকে। বিজেপির অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড
করাপশন রিপোর্টিং প্রজেক্টে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ওসিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতিয়ার হিসেবে কাজ করে। ওসিসিআরপি হচ্ছে ভারতের একটা মিডিয়া যারা যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পায়। বিজেপির বক্তব্য যে এরাই অনুসন্ধানী ঘটনা কইরা মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তা আমরা যদি দেখি আপনার আমরা খারাপ না, মোটামুটি যতটুকু তথ্যপাত্য বলছে যে মার্কিনদের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে। আর এটা যদি চলতে থাকে, অথবা রাহুল গান্ধীকে যদি আমেরিকা মনে করে যে না এই পোলাটা বহুদিন ধরে রাজনীতির বাহিরে আছে বা ক্ষমতার একদম কেন্দ্রীয় চেয়ারের বাহিরে আছে, একবার আমরা করে দেখি আমেরিকা তাদের পারপাস সার্ভ করে নিবে, দেন মোদির গদি কিন্তু নড়চড় হয়ে গেছে। আবার দেখেন ওদিকে মোদিকে হত্যার জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে। এটাও একটা হইতে পারে রাজনীতি, জনগণের ফোকাস অন্যদিকে ঘোরানোর জন্য। বাট কোনটা সত্য মিথ্যা জানি না, তবে ভারতের মোদির কিন্তু বিজেপির কিন্তু আসলে একটা ধাক্কা খাওয়ার সময় আসছে। এবারে পড়ে গেছিল জোট টোট বাইন্দা বুন্দা, কিন্তু সরকারটা টিকাইছে, নয়তো এবারে গেছিল গা। একক ক্ষমতা নিয়ে কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসে নাই, সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আসে নাই, তবে এমনি আসন বেশি পাইছে, কিন্তু সরকার গঠনের জন্য যে আসন দরকার ছিল এটা পায় নাই। আরও কয়েকটা দলের নিয়ে গাঠবন্ধন বাইন্দা তারপরে কিন্তু এরা ক্ষমতা পরিচালনা করছে। আর অপরদিকে কংগ্রেসের একটা হুলস্থুল অবস্থা সব জায়গায় আমি দেখছি, পজিটিভ একটা সার্ভাইভ করছে তারা, এমনকি রিসেন্টলি তারা অনেক জায়গায় বিজয় পাচ্ছে। আবার পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি হচ্ছে শুভেন্দু, সেই আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু কোণঠাসা একটা দল। আপনি দেখছেন এর আগে মিঠুন চক্রবর্তীর মতন ক্যারেক্টাররা বিজেপিকে প্রমোট করছিল, কিন্তু সেখানে ফেইল করছে। তো বিজেপি কলকাতায় ওইরকম কোনো রকম ভালো কোনো অ্যাক্টিভিটিসে এদের নাই। এখন বাংলাদেশের ইস্যুতে এই শুভেন্দু মজুমদার কলকাতার জনগণের কাছে একটা হিরোইজম অ্যাক্টিভিটিস পাওয়ার সুবিধা হয়েছিল। আপনি দেখেন যে ভাই 2 দিনে 20টা প্রোগ্রাম, একের পর এক খালি চিন্ময় কৃষ্ণা, বাংলাদেশ এটা, বাংলাদেশ সেটা, মানে জনগণ যেটা খায়, আমাদের জনগণ কোনটা খায়, 4 বেটা বাংলাদেশে গণার, ভারতের গণার টাইম আছে নাকি, যুদ্ধ হলে যুদ্ধকর্ম 10 মিনিট টিকবে বাংলাদেশ ভারতের সামনে, বাস্তবতা যেটা টিকবে না একা একা লড়াই করলে। কিন্তু জনগণ এরকমই শুনতে চায়, আমরা যখন বলি তখন জনগণ খুশি হয়, প্র্যাকটিক্যালটা আপনি বুঝতে হবে, এগুলো আলাদা। তো শুভেন্দু মজুমদারও এরকম মানে সস্তা প্রচারণা দিয়া, গুজব ভিডিও টিডিও দিয়া, এরকম সার্জিসের বক্তব্য কখনো শোনাইয়া, অমুকেরটা শোনাইয়া, জনগণরা খেপাইয়া তারপরে ধরেন একটা রাজনীতি করছে। এগুলা আমেরিকা এখন বোঝে। আর এই সকল কারণেই বিজেপি প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য হারাচ্ছে। কর্ণাটক বলেন, তামিল বলেন, সব জায়গায় এরা কিন্তু মানে অবস্থান হারাই ফেলছে। দেখা যাক আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।